রাজনৈতিক আমাদের 11 দলের নেতৃবৃন্দ, প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি যে আমি একটু অসুস্থ এবং গলাটাও ভেঙে গেছে। আপনাদেরকে শোনাবো কথাগুলো, আর একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার সারা জীবনে একটা জিনিস ছিল যে দেরি না করা, কিন্তু দেরি আজকে হলো, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতিটা, যে বিজয়ী হলে ফলাফল মেনে নেয়া আর পরাজিত হলে ফলাফল প্রত্যাখ্যান করা, এই যে একটা সংস্কৃতি, এর মধ্যে এটা আমি বিশ্বাস করি না। তবে নারায়ণগঞ্জের এই 5 আসনে যেটা ঘটলো আর কি, মানুষের যে ভোটারদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাদের যে ব্যথা এবং যন্ত্রণা, এটা আসলে তারা এটা কিন্তু এই ফলাফলটাকে তারা মেনে নিতে পারছে না। আমি ব্যক্তিগতভাবেও যখন আমার দল আমাকে মনোনীত করে, আমি রাজি ছিলাম না এই পদে, এই নারায়ণগঞ্জ 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি আকাঙ্ক্ষী ছিলাম না। কিন্তু আজকে এখানে আমি উপস্থিত হয়েছি নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করার জন্য আসলে না, আমি এসেছি আমাদের ভোটারদের যে ব্যথা এবং যন্ত্রণা এবং তাদের যে কান্না, এই সদর বন্দরে মানুষের যে কান্নার, তাদের একটা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। তারা ভাবছে যে ভোট দিলাম কাকে আর নির্বাচিত কে হলো। এটা অধিকাংশ মানুষের এই ব্যথা এবং যন্ত্রণা, এই যন্ত্রণার সঙ্গে যেহেতু আমি এখানে প্রার্থী ছিলাম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের ব্যথাটাকে উপশম করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন যে আপনার প্রথম দিকে সারা দিন তো নির্বাচন ভালোই হয়েছে, মানুষ ভোট দিয়েছে। তারপরে মাগরিবের সময় থেকে 6টা থেকে যখন নির্বাচনী ফলাফল শুরু হলো, প্রায় 7টা বা 7:30 পর্যন্ত মানুষ দেখতেছে সবকিছু, একটা একটা করে কেন্দ্রের ফলাফল আসতেছিল। এবং এমনকি 7:30টার দিকে RTV সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিছু সংবাদ প্রকাশিত হয়ে গেল আমাকে বিজয়ী ঘোষণা করে। এভাবে মানুষের এক্সপেকটেশন ছিল যে কেন্দ্রের ফলাফলগুলি আসতে থাকবে, মানুষ দেখতে থাকবে। আমিও জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম 10:30টার দিকে। 11টার দিকে ডিসি সাহেব আসলেন, তিনি তো রিটার্নিং অফিসার, তিনি 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন। মানুষের এক্সপেকটেশন ছিল যে এগুলো ধারাবাহিকভাবে ওনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে উনি ধারাবাহিকভাবে কেন্দ্রের ফলাফলগুলি বলতে থাকবেন। কিন্তু উনি আর আসলেন না। উনি 12টা কেন্দ্রের ফলাফল দেওয়ার পরে উনি আর নাই। 2টা পর্যন্ত আমাদের লোকেরা সেখানে অপেক্ষা করলো, উনি আর আসলেন না। এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন নির্বাচনী ফলাফল এভাবেই ঘোষিত হয়, রিটার্নিং অফিসার থেকে এরকম আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তা আমরা 61টা আসনে মোটামুটি কিছুটা ভোটে আমরা অগ্রগামী ছিলাম। এরপর থেকে আর কোনো ফলাফল আমরা পাচ্ছিলাম না। সেই রাত 2টার সময় হঠাৎ করে দেখা গেল উনি কিন্তু মাঝে আর আসেন নাই। এটা আসলে এই বিষয়টা আমি বুঝতেছি না এখনো, আমি বুঝতে অক্ষম যে কি কারণে 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পরে তিনি আর আসলেন না। তারপরে তো যা হবার হলো। এখন মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আবারও বলতেছি যে এমপি হওয়া পদের জন্য আমি কখনোই আকাঙ্ক্ষিত ছিলাম না, আমি প্রার্থী হতেও চাই নাই। কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বাধ্য হয়ে, যে মানুষের যে সদর বন্দরের মানুষের যে কান্না এবং ব্যথা, এটার সঙ্গে তাদের সঙ্গে আমি একাত্ম হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্টদের নানাভাবে খবর পেলাম যে বিভিন্ন অনিয়মের খবর আমরা পেয়েছি। সেজন্য আমরা ভোটটাকে রিকাউন্টিং করার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি। সেখানে আমাদের কাগজপত্র আছে, আপনারা দেখবেন। আমি এখানে বিস্তারিত বলতে চাই না, আলোচনা সংক্ষিপ্ত করতে চাই। যে অনিয়ম এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলো লেখা আছে এখানে, আপনারা দেখে নেবেন।
আমি শুধু বলতে চাই যে আসলে এই ফলাফলে নারায়ণগঞ্জ 5 আসনের মানুষদের যে রায়, এই রায়ের প্রতিফলনটা ঘটে নাই, এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেখানে যে পুনরায় রিকাউন্টিং করা দরকার এবং প্রকৃত ভোটের হিসাব করে জনরায়কে যেন ফিরিয়ে দেওয়া হয়। মানুষ খুবই ব্যথিত। আমি কিন্তু ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু ক্ষুদ্র মানুষ হলেও এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে তারা যে ভালোবাসা দিয়েছে, যে সম্মান দিয়েছে, আমি আমার ইহ জীবনে এই ঋণ আমি কিন্তু পরিশোধ করতে পারবো না। এবং আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন, এবং নির্বাচিত যদি নাও হই, আমি যেটা বাস্তব বিষয়টা দেখা করিলে আমি না বলে আমি আপনাদের পাশে, আমি ক্ষুদ্র মানুষ আপনাদের পাশে আমি থাকবো, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো যে বিশেষ করে তারা বিপুল ভোটে বিপুল আসনে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো যে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের মানুষদের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আকাঙ্ক্ষা, এর সাথে বেইমানি আপনারা করবেন না। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা, আমরা সবাই মিলে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আমি দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের সঙ্গে আমি সহযোগিতা করব। নারায়ণগঞ্জের মানুষের যে কষ্টগুলো আছে, ইমিডিয়েট যে সাফারিংস গুলো আছে, বিশেষ করে যানজটের যে কষ্টে মানুষ ভুগছে, এই নারায়ণগঞ্জে মানুষের যে মাদক ডিলারদের যে ছড়াছড়ি, সেগুলো আপনার বন্ধ করার জন্য উদ্যোগ নেন। আপনার মানুষের যে গ্যাসের সমস্যা, বন্দরের মানুষের এখানের যে জলাবদ্ধতা, এগুলো আপনারা দ্রুত আপনারা 100 দিনের একটা পরিকল্পনা নিয়ে কাজ করেন। আমি আপনাদের যে ফলাফল নির্বাচনে দেখা গেছে, সেখানে তো দেখা গেল যে আমরা অনেক ভোট এখানে পেয়েছি, বহু মানুষ আমাকে ভালোবেসেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাদের সাথে থাকবো, কাজ করব আপনাদের সাথে মানুষের জন্য। কিন্তু মানুষকে আর কোনো কষ্ট আপনারা দিবেন না। আপনারা এই 55 বছরে মানুষের যে দুঃখ, বিশেষ করে গত 16-17 বছরে মানুষ যে দুঃখ কষ্ট পেয়েছে, সেই কষ্টগুলো আপনারা দেবেন না। আপনারা সামান্য অর্থের লোভে, সামান্য টাকা পয়সার লোভে এগুলো দুর্নীতি আর করবেন না। আপনারা ভালোভাবে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। যদি মনে করেন যে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে সত্যিকার ভাবে, এই জনগণের প্রতি রায়কে আপনারা সম্মান দেখান, সম্মান দেখিয়ে আপনারা কাজ করেন। 5 বছর আপনারা যদি মানুষের জন্য কাজ করেন, যদি চাঁদাবাজি বন্ধ হয়, যদি এই জ্যাম আপনারা বন্ধ করতে পারেন, আমি বললাম, আমি এখানে ওয়াদা করে গেলাম যে আমি এবং আমার 11 দল আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে ইনশাল্লাহ। কিন্তু মানুষের কষ্ট এবং ব্যথাগুলোকে দ্রুত আপনারা উপশম করেন। আর মানুষ অনেক ব্যথিত এবং তারা অনেক কষ্ট পেয়েছে, এই বাংলাদেশের মানুষ। আর দুঃখ দিয়ে দেবেন না। আপনারা একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলুন, আমরা আপনাদের পাশে আসি। তবে যেহেতু জনগণ এটা, আমার ভোটাররা এটা মানতে পারতেছে না, এই নারায়ণগঞ্জের ভোটাররা, তাই আমি এখানে উপস্থিত হয়েছি তাদের সঙ্গে সহমর্মিতার জন্য। এবং আমরা একটা রিকাউন্টিং এর দাবি করেছি যে আপনারা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা ভোটটা আবার কাউন্ট করে আপনারা ভোট কেন্দ্রে যে সমস্ত অনিয়মগুলি হয়েছে, আমরা এখানে এই পয়েন্টগুলি আমরা এখানে উপস্থাপন করেছি, সেগুলো আপনারা, আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে, আপনারা সেগুলো দেখেন, আপনারা কথা বলেন। এবং এই জনগণের রায়কে আমি বলবো যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দৃঢ়তার সঙ্গে বলবো। মানুষ কখনই রায়কে কিন্তু তারা মানতে পারছে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ওই যে বাংলাদেশের যে রাজনীতির যে সংস্কৃতি, যে পরাজিত হলে মেনে না নেওয়া, এই সংস্কৃতি বিশ্বাস করি না। কিন্তু আমি আসলে নিরুপায় হয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার শেষ কথা হলো একটাই, যে আপনারা কাজ করেন, আপনারা সরকার, ইউ আর গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট, আপনারা মানুষের জন্য কাজ করেন, মানুষকে সুখ শান্তি দেন, নিরাপত্তা দেন, মানুষের কষ্টগুলো দূর করেন। আমি সিরাজুল মামুন এবং আমার 11 দল আপনাদের পাশে থাকবো। রাজনীতিতে যে মত পার্থক্য, এটা বেশি কিছু না। যদি মানুষের কল্যাণ হয়, তাহলে আমরা একসাথে কাজ করতে প্রস্তুত। এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা, আমাদের কর্মীরা কিন্তু উগ্র না, এটা আপনি নিজেরাও জানেন, সবাই জানে এটা। তারা খুব নিরীহ মানুষ এবং তারা নির্লোভ মানুষ, তারা কোনো পয়সার বিনিময়ে কাজ করে নাই। তাদেরকে আপনারা হামলা, ধমক, হুমকি ধমকি দেবেন না। একটা নারায়ণগঞ্জে
একটা সুস্থ পরিবেশ রাখেন, যাতে আমরা একসাথে কাজ করতে পারি। কারণ সহিংসতা কারোর জন্যই ভালো হবে না। সেই পুরনো সময়ে আমরা ফিরতে চাই না। কিন্তু সবাইকে ধন্যবাদ। এমনটা কি আশঙ্কা করতেছেন আপনি? হ্যাঁ, হুমকি ধমকি অবশ্যই আছে। আশঙ্কা করতেছেন? না, আশঙ্কা না, এটা হুমকি ধমকি আছে, আগে থেকেই ছিল। নির্বাচনের সময় কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করেছি এবং এখনো হুমকি ধমকি আসতেছে। কিন্তু আমি মনে করি যে তাদের শীর্ষ নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে আপনাদের যারা কর্মী বৃন্দ তাদেরকেও আপনারা পেশেন্সের জন্য বলেন। আপনারা বিজয়ী হয়েছেন বাংলাদেশে, আপনাদেরকেও যদি আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু একটা সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আপনারা সাথীদেরকে অনুরোধ করেন, যাতে এই পরিবেশটা সুন্দর থাকে। আমার কাছে একটু হচ্ছে যে আপনি ওয়েলকাম জানালেন এবং মিষ্টি খাওয়ালেন নবনির্বাচিত, মানে যিনি আজকে নবনির্বাচিতই বলবো, কারণ আজকে গেজেট প্রকাশিত। জি। তো তারপরে আপনি আবার রিকাউন্টের কথা না, মিষ্টি খাওয়ার কথা আমি বলেছি যে পুরো বাংলাদেশকে নিয়ে। আমাদের জামাত ইসলামীর যিনি আমির, তিনিও এই ফলাফলকে মেনে নেওয়ার কথা বলেছেন। কিন্তু নারায়ণগঞ্জ 5 আসনের বিষয়টা ভিন্ন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে নারায়ণগঞ্জের ভোটাররা এটা মেনে নেন নাই। স্যার, রিকাউন্ট বলতে কি বোঝাচ্ছেন? মানে ব্যালট গুলোই আবার গুনবে নাকি কেন্দ্র ভিত্তিক ফলাফলটা আবার মানে যোগ করবে? মানে কি না, শুধু যোগটা করলে তো হবে না। যে অনিয়মগুলো হয়েছে সেগুলো আমলে নিয়ে পুনরায় মানে পুনর্গণনা বলতে যা বোঝানো হয় সেটাই প্রতিটা কেন্দ্রে, প্রতিটি কেন্দ্র প্রতিটি ব্যালট আবার এটা আমরা দাবি জানিয়েছি। জি, এই বিষয়টা একটু একবারে গুছিয়ে বলেন যে প্রতিটা কেন্দ্রের ভোট রিকাউন্ট করতে হবে এবং পুনরায় রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা ঘোষণা করতে হবে। এটা একটু আরেকটু সাথে সংযোগ করি যে আপনি একটা কথা বললেন যে জেলা প্রশাসক অফিসার জি। এটা থেকে আপনি মনে করতেছেন যে কোনো আপনার মনে কোনো সন্দেহ জাগছে কিনা যে প্রশাসনিক বা এই ধরনের কিছু একটা? আমি অসত্য কোনো কথা বলতে পছন্দ করি না, তবে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে উনি 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করে উনি আর আসলেন না। এটা তার দায়িত্বের মধ্যে কি পড়ে আপনি বলুন? উনি তো রিটার্নিং অফিসার, তার দায়িত্ব ফলাফলগুলি ঘোষণা করা অথবা একটা কিছু বলা, কিন্তু উনি রাশি আর 12টা কেন্দ্রের পরে আর কোন খবর নাই। এটা কি ধরনের কথা? এটা তো এক্সপেক্টেড না। আমার নাম আনোয়ার হাসান, আমি আরটিভি প্রতিনিধি। আরটিভিতে যেটা হয়েছে, আমি 3:07 এখানে আছে যে রেজাল্ট পাঠিয়েছি, সেখানে যে ভোটের উপরে আপনার নামটা হচ্ছে, সেখানে আমি যেটা ডিসি অফিস থেকে ঘোষণা করেছে আবুল কালাম সাহেব বিজয়ী, আমি এইভাবেই পাঠিয়েছি। গতকাল আমাকে জানানো হলো এখান থেকে, ডিসি অফিস থেকে জানানো হলো যে এটা আপনার টেলিভিশনে উল্টানো। তখন আমি আবার উদ্দেশ্যে বলার পরে সংশোধন করে বেসরকারিভাবে আবুল কালাম বিজয়ী। এবং এই বিষয়টা হলো যে আমরা যেটা পাঠিয়েছি, আমার অফিস থেকে যেটা বলছে, সেটা টেকনিক্যাল কারণে এটা হয়েছে। আমি ভুল করিনি। মাত্র 3টা পর্যন্ত এই নারায়ণগঞ্জ 5-এর রেজাল্টের জন্যই আমাদের জাগ্রত হয়েছে। আর আমি আপনার এই দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটিভি সহ আরো কয়েকটা টিভির লোগো দেখলাম, কিন্তু আপনার দরগস্তে দেখলাম আমি শুধু আরটিভির নামটাই উল্লেখ করেছেন। এটা আসলে কি আরটিভির প্রতি বেশি ভালোবাসা না রাগ অনুরাগ? আরটিভি যেহেতু খুব প্রভাবশালী একটা সংবাদ মাধ্যম, সেই জন্য আপনাদের নামটা আমরা উল্লেখ করেছি। আপনারা তো অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটা মিডিয়া, এই জন্য আর কি। আরেকটা বিষয় একটু বলবো স্যার, আমরাও আসলে গত কয়েক রাত আসলে কোম্পানি আমরাও পরিশ্রমের মধ্যে গিয়েছি স্যার। একটু এই জায়গায় একটা কথা বলবো যে ভোটের ঠিক আগের রাতে একটা ইনসিডেন্ট হয়েছে। আপনার এই প্রধান নির্বাচনী এজেন্ট তিনি এক জায়গায় হচ্ছে টাকা সহ আসলে ওখানে তাকে জরিমানাও করা হয়েছে যে তিনি টাকা বিলি করবেন, এই পারপাসে এটা নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার এটাকে পরিষ্কার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে নানান ধরনের আলাপ আছে স্যার, আপনার কাছে কিন্তু পরিষ্কার করতে চাই বিষয়টা। আমরা এই বিষয়টা ভুল না করে ইলিয়াস সাহেব ওনাকে বোধহয় জরিমানাটা করা হয়েছে, একটু এটা নিয়ে পরিষ্কার করুন। আমি প্রতিদিন এটা আমার প্রধান নির্বাচনী এজেন্ট, উনি রাত্র বলেন বলা হয়েছিল যে আপনি শুধুমাত্র ভোট দিবেন, আপনি প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারবেন না। আমি এ ব্যাপারে বলতে চাই যেটা এইটা আমার মনে হয় এটা ছিল একটা ষড়যন্ত্রের অংশ আমার মনে হয়। কারণ প্রধান এজেন্ট উনি তো বিভিন্ন কেন্দ্রগুলিতে যাবেন, এটা স্বাভাবিক, এবং পোলিং কাজে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কাগজপত্রগুলি উনি ফিক্স আপ করবেন, এটা তো স্বাভাবিক বিষয় ছিল সেটা। এবং ওনার এখানে যেখানে ওখানকার যারা কর্মকর্তা ছিলেন তারা যখন জরিমানাটা করেন,
সেখানে তাদের সঙ্গে আরো দু একজন তাদের সঙ্গে দ্বিমত করেছেন। একজন বলেছেন যে আপনার রায়টা সঠিক হয় নাই। এটা স্পষ্ট একটা কথা আমি বলতে চাই। এবং সেখানে যে উচ্ছৃঙ্খল লোকেরা আমাদের কর্মীগুলি ছিল, আমাদের ড্রাইভারের টাকা পয়সাগুলি পর্যন্ত সেখানে চিন্তাই করা হয়েছে। আমাদের এক কর্মীর তার নাম ইব্রাহিম, তাদের দাড়িগুলো এখান থেকে এক পাশ থেকে টান দিয়েই করে ফেলা হয়। কেন, কি কারণে? একজন রাত্রবেলা তো এটা হয়তো ওনার এত রাতে ঘোরাফেরা করাটা, উনি তো প্রধান এজেন্ট, উনি তো যাবেন বিভিন্ন কেন্দ্রগুলোতে। কেন্দ্রগুলি হয়তো একটা দেরি হইতে পারে, বা এই ব্যাপারে এটা একটু কথাটা কিছুটা হয়তো অসুন্দর হইতে পারে, কিন্তু তাই বলে আর টাকা 40-42 হাজার টাকা, তিনি তো প্রধান এজেন্ট, তার কেন্দ্রগুলির কিছু আপনারা জানেন যে সরকারি কিছু খরচ থাকে, কিন্তু সবাই আমরা জানি যাদেরকে এজেন্ট দেওয়া হয় সেখানে কিছু খরচ থাকে, সেটা তো টাকা দেওয়া না। আমাদের দেয়াল ঘড়ি, আমি তো আল্লাহর কসম করে বলছি যে আমাদের দেয়াল ঘড়ির কোনো কর্মীকে 1 টাকা আমি দেইনি। এই কথাটা কেন বলা হইতেছে? একজন মানুষের পকেটে কয়টা টাকা থাকতে পারে না? আর প্রধান এজেন্ট, উনি তো রাত্রেবেলা উনি ঘুরবেন না? এখানে কোনো বিধিনিষেধ ছিল যে প্রধান এজেন্ট রাত্রেবেলা ঘুরতে পারবেন না? উনি তো প্রধান এজেন্ট। উনি কেন্দ্রগুলোতে যদি এজেন্টের কোনো সমস্যা থাকে, আমাদের কিছু এজেন্টের সমস্যা ছিল, কিছু এজেন্ট আমরা অনেক জায়গায় দিতে পারি নাই, উনি শেষ মুহূর্তে সেই চেষ্টাটা করেছেন। কিন্তু সেখানে এমন ভাবে ঘটনাকে সাজানো হইলো। এবং সেখানে আরেকটা কথা আমি বলি আপনার দৃঢ়তার সঙ্গে, যদি টাকা উনি দিচ্ছেন কাউকে, সেই ছবি তাহলে দেখাক তারা। তারা যদি এটা বলতে চায় যে আমাদের দেয়াল ঘড়ির টাকা দিচ্ছে কাউকে, দেখাক কোনো ছবি। একটা মানুষের পকেটে কিছু টাকা থাকতে পারে। স্যার, আমি বন্দর উপজেলায় ছিলাম যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছিল। তখন যখন দেখলাম যে আমরা উপজেলা ভিত্তিক যে রেজাল্ট গুলো আসছিল, তখন দেয়ালগুলি অনেকটা এগিয়ে ছিল। পরে যখন ধীরে ধীরে যখন সিটি কর্পোরেশনের রেজাল্ট গুলো আসছিল, তখন অটোমেটিকলি পিছিয়ে যাচ্ছিল। তো আমরা শহর থেকে তখন খবর নিয়েছি যে শহরেও আপনারা কিছু কেন্দ্রে পিছিয়ে আছেন। তো আপনার কি মনে হয় না রেজাল্টটা কি স্বাভাবিকই আসছে? আমার এখানেই কথা যে বন্দরের রেজাল্ট গুলো আসতেছিল সব ভালো, কিন্তু হঠাৎ করে সদরের রেজাল্ট গুলো হঠাৎ করে থামিয়ে দেওয়া হলো। সেখানে ফলাফল ঘোষণাগুলো বিলম্বন করা হচ্ছিল অনেকগুলো কেন্দ্রে, তুলারাম কলেজ, তারপরে হেরিটেজ, তারপরে মেমোরিয়াম, অনেকগুলো কেন্দ্রে ফলাফলগুলো ডিলে করা হচ্ছিল। কারণটা কি? কি কারণে এতগুলো কেন্দ্রে ফলাফল চলে আসলো 1-1.5 ঘন্টার মধ্যে, বাকিগুলো আর কোনো খবর নাই সেই 2টা পর্যন্ত রাত্র? কেন হয়? কি কারণে? আর প্রতিটা কেন্দ্রে যেখানে ভালো ফলাফল হচ্ছিল, হঠাৎ করে সদরে তো আমি থাকি, সদরের ফলাফল তো আমার আরো ভালো হওয়ার কথা। বন্দরের মানুষ তো সদরের মানুষদের ভোট দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আগে। অথচ বন্দরের মানুষ তো আমাকে এভাবে ভোট দিল, আমি বিজয়ী হলাম বন্দরে। আর সদরে তো আমি দীর্ঘকাল থাকি, এখানে মানুষের সঙ্গে আমার সবসময় চলাফেরা, এখানে মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে। এখানে আমি কি করে পিছিয়ে থাকি, এটা আমি বুঝতে পারি না। আপনি কি বলতে চান যে রিটার্নিং অফিস থেকে এই ঘটনাটা ঘটেছে? আমি এইভাবে স্পষ্ট, আমি সন্দেহজনক কিছু বলতে চাই না। তবে আমি বলতে চাই এই রায়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই, স্পষ্টভাবে আমি বলতে চাই। এবং মানুষের যে যন্ত্রণার সে জবাব আমি কিভাবে দেব আমি ভাবছি। সদরে আমি কিভাবে পিছিয়ে থাকি আমি সেটা বুঝতে পারি না। বন্দর তো আমার থেকে অনেক দূরে, বন্দরের মানুষ সবসময় 2জন প্রার্থী তো বন্দরের প্রার্থী, অথচ বন্দরের মানুষ আমাকে বিজয়ী করলো। এখানে সদরে তো আমি এখানে বহু বছর যাবত অবস্থান করি, এবং সেখানে এখানকার আশেপাশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, সেখানে কি করে আমার পরাজয় হলো? আর এখানে এই 7টা থেকে 2টা পর্যন্ত এত ডিলে হওয়ার কারণটা কি? আমি এই নারায়ণগঞ্জবাসীর কাছে জানতে চাই সেটা। এই বিষয়ে কি আপনি এজেন্টের কাছে আলাপ করেছিলেন যে কেন দেরি হলো এই বিষয়টা আপনার কাছে? ভোট গণনা হয়ে গেল অনেকগুলো কেন্দ্রে, সবগুলো রেডি, বারবার প্রেসার দেওয়া হচ্ছিল, বাট দে আর মেকিং ডিলে। কারণটা কি? কাজে আমি কিছু বলতে চাই না। আমি সঙ্গে সঙ্গে কি জানানো হয়েছিল কিনা এটা জানছি। আপনি কিছু বলেন। এটা আমরা আসলে জানতে পেরেছি 10টার পরে আমরা যখন নির্বাচনী মাঠ থেকে ঘুরে যখন আমরা আমাদের অফিসে আসলাম, আমরা আমাদের রেজাল্ট গুলো পেতেছিলাম। প্রায় 61টা কেন্দ্রে আমরা রেজাল্ট পাই।
সেটা 8টা থেকে 8:30টার ভিতরে। তো সেই 61টার রেজাল্ট কিন্তু আমরা আগেই ছিলাম, দেয়াল ঘরে এগিয়ে ছিলাম। তারপর আমাদের 11টার দিকে আসেন, এসে তিনি 163টা কেন্দ্রের ভিতর 12টা ফলাফল ঘোষণা করেন। এরপর তিনি চলে যান। আর আমাদের রেজাল্টগুলো আসুন হয়ে গেছে। আমাদের এজেন্টটা বলতেছিলেন যে আমাদের রেজাল্ট গুলো দিয়ে দেন, বসেন একটু, আপনারা অধৈর্য হবেন না, কিছুক্ষণ বসেন। 2 ঘন্টা চলে গেছে, সে রেজাল্ট দিচ্ছে না। পরবর্তীতে এক সাংবাদিক গিয়ে তাদেরকে ই করেন যে আপনারা কেন রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট কাউন্ট হয়ে গেছে, এজেন্ট বসে আছে, এরপরে তারা দেয়। তাহলে এই দেখেন রেজাল্ট, আমার এজেন্ট বসে আছে এক পাশে, সে আর এক জায়গা থেকে আইনা পরবর্তী রেজাল্টটা দিচ্ছে। ইসের আপনার মর্গান স্কুলে আমাদের যে এজেন্ট ছিলেন, সেই এজেন্টকে আপনার রেজাল্ট শিটে ব্লাইন্ড শিটে সিগনেচার নিচ্ছেন আগে, যেটা নির্বাচন ইসে কোনো নাই, এটা আইনের ভিতরে নাই, আইনের ব্যত্যয় ঘটনা। এটা আগে তিনি ফলাফলগুলো লিখবেন, এজেন্টরা সেটা কনফার্ম করবে, এরপরে রিটার্নিং অফিসারও সেখানে সিগনেচার করবেন, তারপরে এজেন্টের সিগনেচার নেবেন। তা না করে তিনি ব্লাইন্ড সিগনেচার নিচ্ছেন। এবং কিছু ভোটের ব্যাপারে তার আপত্তি ছিল, সেই আপত্তিটা সে গ্রহণ করে আমরা এটা গণার সময়, আপনার রেজাল্টের সময় এটা আমি বাদ দিয়ে দেবো, কিন্তু সেটাও তিনি করেননি। এবং সেগুলোর ভিডিও আছে, হ্যাঁ, কথোপকথনের যে রেকর্ডগুলো আছে। বিবি মরিয়াম স্কুলে সেখানেও স্থানীয় এক নেতা তিনি ভোট গণার সময় গিয়ে সেখানে প্রভাবিত করছেন। বার একাডেমিতে আমাদের এজেন্ট, সে 2 ঘন্টা পরে তাকে বের করা হয়েছে ওখান থেকে। তো এই ধরনের অনিয়মগুলো আমরা পেয়েছি অনেক। আপনার ইসে আপনার 73 নং আপনার বন্দরের যে একটা কেন্দ্র, সেই কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে দিচ্ছিলেন না। সেই ব্যাপারে আমি আর্মির যে অফিসার আছেন এখানে, সেই আর্মি অফিসারকে আমি হোয়াটসঅ্যাপে তাকে একটা মেসেজও পাঠিয়েছি, বলেছে ঠিক আছে আমরা দেখতেছি। তারপরে হচ্ছে তবে 71 নং যেটা কেন্দ্র সোনাকান্দায়, সেখানে আমাদের এজেন্টকে তারা বের করে দিচ্ছে। সেখানে মুরাদ হাসান নামে এক লোক, তারপরে শাহানশাহ নামে, এরা বের করে দিচ্ছেন। আমাদের এখানে আমাদের যে লোকগুলো ছিলেন তারা তাদেরকে ভয়ভীতি দেখাইছে। এই ধরনের অনিয়মগুলো আমরা পেয়েছি। এবং সর্বশেষ যেটা দেখলাম যে 61টা কেন্দ্রের ফলাফল আসার পরে এই কেন্দ্রগুলো, শহরের কেন্দ্রগুলো, শহর তো ডিসি অফিসের কাছাকাছি, তাই না, এই কেন্দ্রের ফলাফলগুলো আরো দ্রুত যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই ফলাফলগুলো দেরি হচ্ছিল এবং বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। আমি একটা ছোট কথা বলি, একটা কথা, আপনারা কি মামলায় যাবেন কিনা? গেজেট হওয়ার পরে 30 দিন পর্যন্ত সময় থাকে। আমরা আমাদের 11 দলের ভাইরা আছেন, সবার সঙ্গে আলাপ করে আমরা মামলার বিষয়টা বিবেচনা করছি। 163টা কেন্দ্র, জি, এর মধ্যে কতটা কেন্দ্রের শীট আপনার কাছে আছে? আর বাকিগুলো পাননি? কতগুলো আছে? প্রায় সবগুলি আছে এখন। অনেকগুলো লেটে আসছে, আমাদেরকে দিলে আসছে। এখন আমরা পেয়েছি, সর্বশেষে অনেক পেয়েছি। পরে কালকেও আমরা কিছু সংগ্রহ করতে হয়েছিলাম। জি, নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে আমাদের যে এজেন্ট, সে আমাকে বলল, সেখানে উপস্থিত আছে, সে বললো যে তাকে সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে তাকে রাখা হয়েছে। যখন ভোট কাউন্টিং করা হচ্ছিল, ভোট গণনার যে কক্ষের বাইরে তাকে রাখা হয়েছে। এরকম অনেক অনিয়ম ঢুকতে দেওয়া হয় আমাদের agent করা হয়েছে। দেখায় অনেকগুলো কেন্দ্রে আমাদের কোনো এজেন্ট হিসাবে ছিল না, তারা সাহস পায়নি। কি করবো, আমরা দুর্বল মানুষ। তো যাই হোক, অনেক বিষয় আছে, আমি এগুলো আমাদের কাছে ডকুমেন্টারি সব আছে। তবে আমি সহিংসতা চাই না, বিশৃঙ্খলা চাই না, প্রতিশোধ, প্রতিহিংসা। আমি আগেও বলেছি, আমি একটা সাধারণ মানুষ, আমি কিছুই চাই না। তবে আমার আজকে শুধু দুঃখ একটাই, যে জনগণ তাদের যে ব্যথা যন্ত্রণা, তারা তাদের যে রায়টা তারা প্রতিফলন পায় নাই। আমি ক্ষমতা প্রার্থী হওয়ার জন্য আমার কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু এই জনগণের দুঃখটা আমি কিভাবে প্রশমিত করব, এটা হলো আমার এখন একমাত্র কাজ, আর কোনো কাজ আমার নাই। সবাইকে ধন্যবাদ। বন্দরের যে 2জনের নাম বললেন, শাহানশাহ এবং মুরাদ বলছেন আপনি, তারা কি মানে বিএনপির যে তারা? এবং শহরের আরেকটা কথা আপনি বলতেছেন যে কোনো একটা বিবি মরিয়াম কেন্দ্রে, এই বিষয়টা পরিষ্কার করবেন যে কারা আসলে বাধাগুলো দিয়েছিল, তাদের বিরুদ্ধে আপনাদের? এটা আমাদের ওখানে আমাদের যে 11 দলীয় জোটের জামাত ইসলামের এক ভাই ছিলেন, তিনি হচ্ছেন জাফরি ভাই।
তিনি আমাদের ওই থানার সমন্বয়ক হিসেবে ছিলেন এবং তিনি ওই কেন্দ্রের এজেন্টগুলো নিয়োগ করেছিলেন। এজেন্টগুলা তার আগের দিন রাত্রেও তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং সকালবেলা যখন এজেন্টগুলো কেন্দ্রে যায় তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। বিভিন্ন সময় তাদেরকে ই করছে। সর্বশেষ ফলাফল কোনটা? আর এই নামটা আমার জানা নেই, তবে আমি আমাদের এজেন্ট যারা ছিলেন আর দায়িত্বে বাইরে যারা ছিলেন তাদের সাথে শুনছি যে সেখানে ভোট চলাকালীন সময়ও উনি কয়েকবার ঢুকছেন ভিতরে এবং গণনাকালীন সময় সেখানে উনি অনেকক্ষণ ছিলেন। কথাটা ভাসমান হয়ে গেছে যে নাম নিতে না পারে। এটা হয়তো আমি একটু ই করে তারপরে দিতে পারবো। পাস করার উপরে যদি আপনার দাবি হ্যাঁ, এটা হচ্ছে আমি নামটা পেয়েছি, এগুলো শহীদুল হোসেন, ওয়াহিদুল ইসলাম সকু, তিনি ওই সাবেক মনে কাউন্সিলর। তিনি তার আগের জন্য আমাদের এজেন্টকে হুমকি ধমকি দিচ্ছেন এবং ওই ভোট গণনার সময় তিনি সেখানে তার প্রভাব খাটাচ্ছেন। এবং আমাদের বিশাল নামে এক ভাই আছে, বিশাল, তাকেও তিনি তার আগের দিন মারধর করছেন। জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।